দুজন অপোনেন্টের মাঝখানে থেকে সেন্টার লেফটে খেলে সব থেকে বেশি গোল পেতে পারে ভিনিসিয়াস জুনিয়র, এমনটাই কিন্তু ভেবেছিলেন আনচেলত্তি। আর তিনি ঠিক সঠিকটাই ভেবেছিলেন, সেটা প্রমাণ করেছেন স্কটল্যান্ড ভার্সেস ব্রাজিলের ম্যাচে ভিনি। কিন্তু শুধু ভিনি নয়, তারপরে কুনিও যেই বলটি করলেন 60 মিনিটের মাথায়, সেটার কারণে কিন্তু ব্রাজিলের শিরোপা একেবারে নকআউট পর্বে স্থায়ী হয়ে গেল। আর সেই খেলাটি নিয়ে এত বেশি উন্মাদনা, সেই যে খেলা নিয়ে বারবার কথা বলতে হয়। যদিও আমাদের আগের পর্বে আমরা একটু স্মৃতিচারণমূলক কথাবার্তা বলেছিলাম, আবারও কিন্তু সেই স্কটল্যান্ড ব্রাজিলের খেলা এবং পরপর মরক্কোর খেলা, হাইতির খেলা, এই প্রসঙ্গগুলো বারবার করে উঠে আসবে আজকের এপিসোডে। সবাইকে ওয়েলকাম করছি দেশ রূপান্তর প্রেজেন্ট স্ট্রাইকার, স্পন্সর্ড বাই ফিনিক্স ফাইন্যান্সে। আমি হোস্ট আস্তফা মোহনা আছি আপনাদের সঙ্গে। আজকে আমার সঙ্গে যে দুজন গেস্ট রয়েছেন তারা দুজনেই সঙ্গীত শিল্পী, আর দুই দলের সাপোর্টার। কোন দলের সাপোর্টার সেটা কি বলতে হবে? সারা বাংলাদেশ জানে যে সারা বাংলাদেশ যখন ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয় তখন দলে কিন্তু বিভক্ত হয়ে যায়, একটা আর্জেন্টিনা এবং একটা ব্রাজিল। আর সেরকম দুই দলের জার্সি পরা দুইজন আজকে আমাদের সঙ্গে আছেন, সঙ্গীত শিল্পী রাফাত এবং সঙ্গীত শিল্পী মুন। ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ, আমি প্রচুর ভালো আছি বিকজ আমরা গতকালকে অলরেডি 3 পিস ধরিয়ে দিয়েছি। 3 পিস? আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদেরকে 7 আপ বলা হয়, সো আমরা 3 পিস বললাম। ডাই হার্ড ফ্যান ব্রাজিলের, একদম একদম ওই যে যারা হাড্ডাহাড্ডি লড়াইটা করে তাদের মতো ফ্যান আর অনেকটা। ওকে, ফাইন। রাফাত ভাই, একটুখানি জানতে চাইবো, যেহেতু খেলাটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়েছে, আর্জেন্টাইন ফ্যান যারা থাকে বাংলাদেশে, তারা তো আমার মনে হয় আর্জেন্টিনার খেলা থেকে ব্রাজিলের খেলা সব থেকে বেশি ভালো হতো, একেবারে টু দা পয়েন্টে দেখে। তা আমি যে কথাটা প্রথমে বলছিলাম যে এটা কার্লো আনচেলত্তি, ইতালিয়ান কোচ, যিনি ব্রাজিলের কোচ, এবং যেটা উনি যেভাবে দলটাকে সাজিয়েছেন, যেই খেলাটা আমরা ব্রাজিলের খেলাটাকে মিস করতাম, সেই খেলার ছন্দটা কি এই খেলার মধ্যে দিয়ে ফিরে এসেছে? কি মনে হয়? সবার আগে ব্রাজিলকে শুভেচ্ছা। গতকালকে তারা যে জয়লাভ করেছে খুব সুন্দর। আমার কাছে মনে হলো যে অনেকদিন দুটো খেলাতে, আমরা তো 3টা খেলা দেখলাম, আমরা দুটো খেলা দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে এই আসলে কি ব্রাজিল ছিল কিনা, তবে কালকে আমার কাছে মনে হচ্ছে যে না, তারা সঠিক ঠিকঠাক ছন্দে ছিল। যেহেতু অপোনেন্ট একটু দুর্বল ছিল স্কটল্যান্ড, তো সেই জায়গা থেকে আসলে যাই হোক তারা প্রাণ ফিরে পেয়েছে এবং তারা ছন্দে এসেছে, এটা দরকার। মানে এতটুকুই আপনার বলার ছিল। আচ্ছা, এরপরে প্রশ্নটা মুনের কাছে যাই। মুন যেহেতু খুবই ডাই হার্ড ফ্যান, বারবার করে বলছিল ব্রাজিলের খেলা দেখতে তো সেই ভোর 4টা পর্যন্ত ওয়েট করতে হয়েছে, কারণ যেহেতু মেক্সিকো এবং আমেরিকায় খেলা হচ্ছে, সেই কারণে বাংলাদেশের সঙ্গে টাইমিংটা একটুখানি ডিফারেন্ট। হ্যাঁ, এমনিতে কি রাত জাগা হয় নাকি খেলার জন্য রাত জাগা? না, এমনিতে সত্যিকার অর্থে আমরা যারা গানের মানুষ, আমাদেরকে বলা হয় যে রাত জাগা পাখি। আমরা একটু লেট নাইট ঘুমাই, সেটা রাফাত ভাইও জানে। তো সেক্ষেত্রে আসলে এবার টাইমিংটা একটু মানে আমাদের জন্য সুইটেবল না, একটু শিল্পীদের জন্য সুইটেবল। আমরা তো রাত জাগি। হ্যাঁ, সেটা ঠিক আছে, বাট নর্মাল যারা শ্রোতা আছে তাদের জন্য একটু অকওয়ার্ড হয়ে গেছে, বাট ভালো, খারাপ না। ব্রাজিলের সাপোর্টার ছোটবেলা থেকে একদম। কিভাবে হলো? ফ্যামিলিগত ভাবে নাকি কারো? হ্যাঁ, ফ্যামিলিগত ভাবে। বেসিক্যালি আমার বাবা হচ্ছে ব্রাজিল সাপোর্টার, সো মেয়েরা তো বাবার ভক্ত হয়, এটা সবাই জানে পৈতৃক সূত্রে। হ্যাঁ, পৈতৃক সূত্রে পাওয়া। ইভেন বাবা যখন ছোটবেলায়, যখন আমি তো তখন খেলা বুঝতাম না, তো বাবা যখন রাত জেগে জেগে খেলা দেখতো, তখন আমি চিন্তা করতাম যে কি দেখে এগুলো। তো তখন দেখতেছে কি রে ভাই, ব্রাজিল, আর্জেন্টিনা বা এই যে জিনিসগুলো, তখনই আসলে এগুলো জানা। আমার কিন্তু হঠাৎ করে খুব ছোটবেলার ওয়ার্ল্ড কাপের কথা মনে পড়ে গেল, যখন আসলে এখন তো মানে ঘরে ঘরে সবাই একদম পার্সোনাল টিভি, দেখা যায় ড্রয়িং রুমে বসে কেউ দেখছে, কেউ হয়তো বেডরুমে বসে দেখছে, কেউ হয়তো আরেকটা রুমে বসে দেখছে। আগে তো আমাদের মানে বাড়িতে একটাই টিভি থাকতো এবং ফ্যামিলি মেম্বার আমরা বসে দেখতাম। তো মানে সেই ছোটবেলার ওয়ার্ল্ড কাপের যে সেই উত্তেজনাটা, সেটা মনে পড়ে গেল। যাই হোক, আমি একটুখানি ম্যাচে ফিরতে চাই। রাফাত ভাইয়ের কাছে আমার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, খেলার মধ্যে শুধুমাত্র ভিনির কথা কেন বলছি, যদিও ভিনি অনেক অনেক ভালো করেছে, চমৎকার পারফরমেন্স দেখিয়েছে, কিন্তু এখানে ব্রুনো গ্রিমারেজের কথা বলতে হবে। সে অ্যাসিস্ট করেছে জন্যই 2টো গোল পেয়েছে ব্রাজিল, এটা বলতেই হবে। কিন্তু হ্যাটট্রিকটা করতে পারতো, বাট একটা আসলে হ্যাঁ ব্রাজিলিয়ান ফ্যানদের একটা
একটা কষ্ট মনে থেকে গেছে যে এটা আসলে হওয়া উচিত ছিল। আমি আমি আসলে এই প্রশ্নটা গতকাল এপিসোডেও করেছি, এবার এপিসোডেও রাখতে চাই এই কারণে, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেখানে ড্যান কোয়েন যিনি হচ্ছে বিবিসির কর্মকর্তা এবং উনি এক সময়কার সাবেক রেফারি ছিলেন, উনি নিজেও পরবর্তীতে বলেছেন যে না, এই গোলটা দেওয়া উচিত ছিল, এটা রেফারির ভুল হয়েছে। গতকাল এক্স্যাক্টলি কি বলবেন? ফিফার নতুন নতুন কিছু নিয়ম হচ্ছে এবং নতুন নতুন নিয়মগুলো এই ওয়ার্ল্ড কাপে অ্যাপ্লাই হচ্ছে। তো আমার চাইতে হয়তো বা মানে আমার কাছে মনে হচ্ছে দেওয়া যেত, দেওয়া হলে ভালো হতো, হয়তো বা হ্যাটট্রিকটা হতো। কিন্তু এখন যেহেতু কর্তাদের নিয়ম, তারা হয়তো বা আমাদের চাইতে ভালো জানে। আচ্ছা, এই ক্ষেত্রে আমার একটা কিন্তু সাপোর্টিভ কোশ্চেন চলেই আসে, সেটা হচ্ছে ভিনিকে এই বিশ্বকাপের আগে কেউ আসলে ভিনিসিয়াস জুনিয়র বলে সেভাবে চিনতো না। তারকা খেলোয়াড়দের মধ্যে যেমন মেসি, রোনালদো, রোনালদিনহোকে আমরা যেভাবে চিনি, নেইমারকে যেভাবে চিনি, সেইভাবে ভিনির পরিচয়টা ছিল না। কোথাও গিয়ে কি মনে হয় যে বিষয়টা এরকম যে এই জায়গায় আসলে মেসি হলে যে ছাড়টা সে পেত, সেই ছাড়টা ভিনির জন্য দেওয়া হচ্ছে না? না, এমন কিছুই না, এটা আমার না না এমন কিছুই না। নিয়ম সবার জন্য সমান, নিয়ম সবার জন্য সমান। যেহেতু এআই ভিত্তিক খেলা হচ্ছে, মানে সত্যি কথা বলতে এখানে কিন্তু আসলে চুলচেরা বিশ্লেষণ রেফারি বা মেশিন করছে। সো মেশিন যখন যেটাকে আইডেন্টিফাই করছে, অনেক সময় আসলে মানবিক হৃদয় দিয়ে আসলে এটা ফাউল না অথবা এটা ফাউল বলা যেতে পারে। আচ্ছা, আমি একটু বলতে মেশিন যেহেতু জাজ করছে, সেখানে আসলে কিছু বলার নেই। আমি কিছু বলতে চাই। আর্জেন্টিনার সেকেন্ড ম্যাচে মেবি দেখেছি যে মেসি, আমি অবভিয়াসলি মেসির একজন ফ্যান, আমি মানে এটা হ্যাঁ সেটাই, উনি অবভিয়াসলি অনেক ভালো একজন ফুটবলার, সো আমরা সবাই ওনার ফ্যান। কিন্তু উনি যে ফাউলটা করলেন, ওনাকে কি রেড কার্ডটা ডিজার্ভ না, পেনাল্টি না, উনি যে না ফার্স্ট ম্যাচে উনি যে ফাউলটা করেছিলেন, উনি কি পেনাল্টি মানে সরি উনি কি রেড কার্ড পেতেন না? রেড কার্ড পাওয়ার মতন ফাউল কিন্তু হয় না। এআই দিয়ে যদি জাজ করা হয় তাহলে রেড কার্ড কেন পেল না? রেড না, আগে বুঝতে হবে কেন রেড কার্ড দেওয়া হয়, কেন ইয়েলো কার্ড দেওয়াটা হয়। মানে একটা মানুষকে ঘুষি মারলো, এরপরে কিক মারলো, তারপরে এখন কি লিওনেল মেসি কি ঘুষি বা কিক মেরেছে? আমার মনে হয় তা। আপনি একটু প্লিজ ভিডিওটা দেখবেন। আমরা দেখেছি, সবাই দেখেছি, সারা বিশ্ব দেখেছে। এনিওয়ে, তর্কটাতে আমি কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছি। তর্কটা যেরকমই হোক না কেন, দুটো দলের ফ্যান, আর্জেন্টাইন এবং ব্রাজিলিয়ান ফ্যান, এবং তারা আসলে ওই রকম ফ্যান যারা আসলে থাকে না যে মানে দলের জন্য একেবারে মরিজিতি টাইপের। তো এইরকম এপিসোড এখনো পর্যন্ত আমি করিনি। সবাই নিরপেক্ষ কথাবার্তা বলেছেন, কিন্তু এখানে আমার ভালোই লাগছে কথা বলতে, যদিও খেলার প্রসঙ্গে আবার ফিরতেই হবে, কারণ আমরা বিশ্লেষণধর্মী কথাবার্তা বলতে চাই, আমরা জানতে চাই, আমরা জানাতে চাই আমাদের ফ্যানদেরকে যারা দেখছেন দেশকাপ দ্য প্রিজন স্ট্রাইকার, স্পন্সর্ড বাই ফিনিক্স ফাইন্যান্স। আমাদের সঙ্গে রাফাত ভাই আছেন। রাফাত ভাই, যে প্রসঙ্গে কথা বলছিলাম ওই প্রসঙ্গে আরেকটু যোগ করব। রায়ান এবং রাফিনিয়া যদিও দুজনই খুবই ভালো প্লেয়ার ব্রাজিলের, কিন্তু এখানে দুজনই ট্রিমেন্ডাস, বলার অপেক্ষা রাখে না। বাট আপনার কি কোথাও মনে হয়েছে খেলা দেখে যে স্কটল্যান্ডের বিপরীতে আমরা যেই ব্রাজিলকে দেখেছি সেখানে রায়ান বেটার ছিল রাফিনিয়ার থেকে? হ্যাঁ, আমি একমত, রায়ান বেটার লেগেছে। এবং সবচেয়ে বড় কথা, কালকে এত ছন্দ ছিল ব্রাজিলের খেলায়, এবং প্রত্যেকটা প্লেয়ারের সাথে প্লেয়ারের যে ছন্দটা এবং ঠিকঠাক ছিল। আমার কাছে মনে হচ্ছে যে না, কালকে ঠিকঠাক ছিল। এবং আসলে শক্তিশালী টিম হলে না, তখন ব্রেইন কাজ করে কম বা অনেক কিছু কাজ করে কম, তবে সেই জায়গাটা থেকে এই ছন্দটা দরকার পরবর্তী ম্যাচের জন্য, পরবর্তী প্রতিপক্ষের জন্য দরকার। শক্তিশালী প্রতিপক্ষ বলতে আপনি আসলে কি মিন করছেন? এটা কি ব্রাজিলকে মিন করছেন নাকি বলছেন যে স্কটল্যান্ডের ডিফেন্স দুর্বল ছিল? কোনটা? স্কটল্যান্ডের কালকে ডিফেন্স যথেষ্ট দুর্বল ছিল, মিডফিল্ডও দুর্বল ছিল। তো সবচেয়ে বড় কথা, আমি ফার্স্ট টাইম দেখলাম যে এই বিশ্বকাপে প্রথম কোন টিম গোলে চার্জ করতে পারছিল না। এই ফার্স্ট টাইম দেখলাম যে আচ্ছা, সর্বোচ্চ স্কটল্যান্ডকে আপনার এতই দুর্বল মনে হয়? আমার এতই দুর্বল মনে হয়েছে, এবং আমার কাছে মনে হয় মানে উদাসীন এবং দিশেরা ভেঙে পড়েছে, এরকম মনে হচ্ছে যে ওদের কোনো কনফিডেন্ট নাই, এটা আমার মনে হয়েছে। সেই জায়গায় ব্রাজিল অনেক ভালো খেলেছে, এবং ছন্দটার দরকার আছে, কারণ সামনে জার্মানি আছে, অনেক বড় বড় টিম আছে, এদের সাথে তো খেলতে হবে। সেটাই, খেলতে তো হবেই, ডেফিনেটলি আমরাও চাই। আর আমরা বাংলাদেশে যারা আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফ্যান রয়েছে, আমরা বোধহয় আসলে কেউই চাই না মন যে আর্জেন্টিনা বা ব্রাজিল আসলে খুব তাড়াতাড়ি ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ে যাক, কারণ এই দুটো দল যতক্ষণ পর্যন্ত টিকে থাকবে, সামনে 32 আছে, 16 আছে, এরপরে 8 সেমিফাইনাল, ফাইনাল, তো ততক্ষণ পর্যন্ত মানে আনন্দটা আরেকটু বেশি জমজমাট হবে। আমি পার্সোনালি যেটা মানে আমার ওপিনিয়ন, বাংলাদেশে দুইটা দলের খুবই জনপ্রিয়তা, সেটা হচ্ছে ব্রাজিল এন্ড আর্জেন্টিনা। সো আমি চাই যে ব্রাজিল যদি হেরেও যায়,
অ্যাটলিস্ট আর্জেন্টিনা থাকুক, আমরা তো- আর্জেন্টিনা থাকুক। মানে আর্জেন্টিনা at least। আর্জেন্টিনা আসলে নাহলে মানে কিন্তু যোগ্যতা ফুটবলের অনুসারে মজাটাই থাকবে চলে যাবে। এবং ও আচ্ছা, এবং তাই না? তাদের যে টিম সেই অনুপাতে মানে মানে যদি পরিসংখ্যান আমরা দেখি দেখছেন আপু, দেখছেন যে পাম্পটা একটু দেওয়াতে কি অবস্থা, মানে এটা তো চাপাবাজি লিগ্যাল শুরু হয়ে কথা, এটা তো গেছে। লিগ্যাল কথা একদম। ওকে, আচ্ছা আপনি যে স্কটিশ ডিফেন্ডারদেরকে দুর্বল বললেন, এটার কি সামহাও মনে হয় না যে ভিনির কথা, যদি প্রসঙ্গটা আমি আবার টানি, যে ভিনির যে ফিনি মার্ভেলাস একদম, এটা মানে বলতে মার্ভেলাস। চাচ্ছি, ওর যে খেলার গতি, ওর যে অফ দ্য মুভমেন্ট ছিল, ওর যে ফিনিশিং ছিল, এই সবের কারণেও কিন্তু সামহাও একটু দেশেহারা হয়ে গেছে স্কটিশ দল। স্কটিশ কালকে ব্রাজিলের গতির সাথে ম্যাচই করতে পারে না, ম্যাচই করতে পারে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 90s এর যে ব্রাজিলকে আমরা দেখেছি ছোটবেলায়, যার গল্প আমরা শুনেছি, সেই খেলার ছন্দ মানে আমার কাছে ব্রাজিলের কালকে মনে হচ্ছে যে ফেরত এসেছে। অনেক অনেক পাওয়ার ছিল এবং মনে, দেহে, খেলায় সব জায়গাতে পাওয়ার ছিল এবং এটা দরকার, একটা একটা sports এর ভবিষ্যৎবাণী দরকার। করেন যেই ব্রাজিলকে স্কটিশের সঙ্গে খেলতে দেখেছেন আপনি, সেই ব্রাজিলের টিম যদি এইভাবে এগোয় তাহলে আসলে তারা কত দূর যেতে পারবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 যদি এই যে কালকে যে ছন্দ ছিল, যে খেলাটা ছিল, অবশ্যই তারা ফাইনালে আমাদের সাথে খেলবে, আশা করা যাচ্ছে আমাদের সাথে খেলবে। দ্যাট মিনস আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিল খেলবে, এটা ইনডাইরেক্টলি বলে দেওয়া হচ্ছে। সো আমার মনে হয় মনও খুশি হবে যদি ব্যাপারটা এরকমই হয়, আর্জেন্টিনা এবং ব্রাজিল মুখোমুখি দাঁড়ায় ফাইনালে। ইনফ্যাক্ট সারা বাংলাদেশ খুশি হবে। রাইট। সারা না, পৃথিবী এখানে মনে হয় খুশি হবে। না, এখানে কাহিনী আছে। এখানে কাহিনী হচ্ছে বাংলাদেশের মানুষ এতটাই আবেগপ্রবণ, যদি ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা হয় তাহলে মারামারি অনেকগুলো হয়ে যাবে, হ্যাঁ, খুনোখুনি হয়ে একটা যাবে। তো রিস্ক থেকে একদম, রাইট, একদম, একটা একদম। খুব ভালো পয়েন্ট ধরেছে মন, যেখানে আসলে মানে ফ্যান তো ফ্যান, কিন্তু বাংলাদেশের মানুষ ভীষণভাবে আবেগপ্রবণ। সো সেটা নিয়ে আসলে অনেক নেগেটিভ ঘটনা ঘটে যেতে পারে, সেই ব্যাপারে আমাদের একটুখানি সতর্ক থাকতে হবে। আর আরেকটা কথা বলি, এই যে বললেন যে স্কটল্যান্ড অনেক মানে ওনাদের চোখে হচ্ছে অনেক দুর্বল টিম। অবশ্যই দুর্বল। আমি যেটা মনে করি যে ইউরোপিয়ান যে দলগুলো আছে কোনোটাই দুর্বল না। না হ্যাঁ, অবশ্যই, এর আগের দিন ইংল্যান্ড না ঘানার অবশ্যই সাথে অবশ্যই দুর্বল ঘানার না, সাথে এক অবশ্য- ঘন্টা খেলেছে, একটা গোলও দিতে পারেনি। ঘানা 0 ইংল্যান্ড 0। ওকে, না, সো কোনো মানে ঠিক আছে, ইউরোপিয়ান কিন্তু কোনো দলকে ছোট করে ইউরোপিয়ান দেখা যাবে না, কাল হইতে পারে কালকে ওদের কোনো মানে ওদের কোনো একটা প্রবলেম হয়েছে হ্যাঁ, মানে বা এই আর something মানে কিছু, ব্রাজিলের কিন্তু সাথে এইরকম সব কোনো ছোট ছোট দল টিম করে। আমি এই আর পর্যন্ত আর্জেন্টিনার বিশ্বকাপে সাথে সব দেখিই বড় নাই। দল। মানে ঘানা ইংল্যান্ডের প্রসঙ্গ যেহেতু এলো, সেক্ষেত্রে আমি বলি যে ইংল্যান্ড আসলে খুবই ভালো একটা দল এবং ঘানা আফ্রিকার ভীষণ ভালো দল। দুজনেই হাড্ডাহাড্ডি লড়াই ছিল। সেনেগালের আমি দেখলাম যে ওরা লাস্ট যে খেলা ওটা করলো, ওদের ডিফেন্ড খুব ভালো ছিল, কিন্তু ওরা ডিবক্সে খুব কম ঢুকছিল এবং ডিবক্সে ভুল শট করছিল। তো সেই জায়গায় আমি কাছে মনে হলো, ঠিক আছে তোমাদের এটাই প্রাপ্য হওয়া উচিত। তো আমার কথা হচ্ছে ফিনিশিং, যেটা কালকে ব্রাজিলে যেটা ছিল, তাদের ফিনিশিং খুব ভালো ছিল, স্ট্রাইকও ভালো ছিল, অ্যাটাক ভালো ছিল এবং ফিনিশ ভালো ছিল। তো তখন তিনটা যাদের ভালো থাকবে অবশ্যই তারা জিতবে। আচ্ছা, একটুখানি গ্রুপ সি পর্বের মরক্কো হাইতির খেলা প্রসঙ্গে কথা বললো, যে শুধুমাত্রই তো আসলে স্কটল্যান্ড ব্রাজিলের খেলা হয়নি, পরপর আরো বেশ কয়েকটা খেলা হয়েছে এবং মরক্কো খুব ভালো টিম, প্রথম থেকে খুব ভালো খেলে আসছে এবং মরক্কোর সঙ্গে হাইতির যে পারফরমেন্স ছিল, মানে দুটো দলই ভীষণ ভীষণ ভালো খেলেছে। মরক্কোর আশরাফ হাকিমের কথা যদি আমি বলি, তার পারফরমেন্স দুর্দান্ত ছিল। আর এই প্রসঙ্গে আপনি আসলে এই খেলাটা নিয়ে কি বলতে চান? সত্যি কথা বলতে মরক্কো তো খুব দুর্দান্ত শক্তিশালী টিম আফ্রিকার, তো সেই জায়গায় হাইতিও কিন্তু কম স্ট্রং না। না, যথেষ্ট ভালো। সেই জায়গা থেকে আসলে মরক্কো এবং হাইতির যে ফাইটটা হয়েছে এবং মনে হয়েছে যে না ঠিক আছে ফাইন, খেলা দেখে কিন্তু মজা, কিন্তু আসলে কালকে ব্রাজিলের খেলা দেখে ব্রাজিলের জন্য মজা লেগেছে, কিন্তু যদি আমরা ম্যাচ হিসাব করি কিন্তু তাহলে মরক্কো আর হাইতির ম্যাচটা ছিল কিন্তু টান উত্তেজনা। যদিও সেখানে হাইতির আসলে যে আত্মঘাতী গোলটা ছিল, সেটা আমি ওদের দুর্ভাগ্যই বলতে হবে। বলতে হবে। আসলে হ্যাঁ, কিন্তু আসলে শক্তিশালী টিমের সাথে খেলতে গেলে কি সামহাও মনে হয় নার্ভাস ডাউন হয়। আমি ওটাই বলতে চাচ্ছি, নার্ভাস যেটা কালকে স্কটল্যান্ড হয়েছিল। মন এক্ষেত্রে কি বলতে চাই যে সবগুলো খেলা তো দেখা হয় না, বেছে বেছে খেলা দেখা হয়, বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনার খেলা একটু বেশি দেখা হয়। না, উনি বলুন না যে নার্ভাস ডাউন হয়, তো যেটা হয়েছিল ওই যে অস্ট্রিয়ার সাথে আর্জেন্টিনা, নার্ভাস ডাউন। অস্ট্রিয়া কিন্তু অনেক স্ট্রং টিম, একটা আচ্ছা অনেক স্ট্রং টিম, কিন্তু এটা একটা ভুলে গেলে হবে না। প্রচন্ড অস্ট্রিয়া ভালো খেলেছে সেদিন, এটা বলতে হবে। না, ভালো খেলেছে ঠিক আছে, বাট নার্ভাস ডাউন হয়ে গেছে। না, নার্ভাস ডাউন হয় নাই, অবশ্যই তারা ভালো খেলেছে। অবশ্য কাল মানে যদি অস্ট্রিয়ার সাথে যদি আমরা ইয়েকে তুলনা করি, যদি আচ্ছা হাইতির সাথেও তো ব্রাজিল খেলেছে, হ্যাঁ, না
হ্যাঁ খেলেছে, মরক্কোর সাথেও তো খেলেছে, Second. মরক্কোর সাথেও কিন্তু খেলেছে। হ্যাঁ হ্যাঁ, মরক্কোর সাথে draw কিন্তু করেছে। মরক্কোর সাথে যেদিনকে ব্রাজিল খেলেছে সেদিন কিন্তু এই পারফরমেন্সটা ছিল না ব্রাজিলের। আমরা একটা বিষয় কিন্তু এড়িয়ে যাচ্ছি, আমার মনে হয় যে এড়িয়ে যাচ্ছে, এটা আমরা ভুলে যাচ্ছি যে প্রসঙ্গটা আমরা আনিনি। সেটা হচ্ছে যেহেতু মুন ব্রাজিলিয়ান ফ্যান, সো মুন জানবে যে মানে যখন শেষ 10 মিনিটে নেইমার নামলেন, Oh যেটা my আমরা God. এক্সপেক্ট করছিলাম যে নেইমারকে বোধহয় আঞ্চালিত খেলাবেন, কখন খেলাবেন সেটা আমরা ঠিক জানতাম না, এবং যখন নামলেন পুরো স্টেডিয়ামের সবাই কিন্তু সেখানে দাঁড়িয়ে গিয়েছিল যারা ব্রাজিল ফ্যান ছিল, এবং ওই মুহূর্তটা সত্যি মানে বিস্ময়কর ছিল। এবং মানে এই নেইমারের ফ্যান তো আপনি বহুত আগে থেকেই, কেমন অনেক লাগছে আগে শেষ থেকে। 10 মিনিটে নেইমারকে দেখে, তারকা প্রিয় তারকাকে দেখে কেমন লাগছে? সেটা হচ্ছে যে যারা গ্যালারিতে ছিলেন তারা তো অবভিয়াসলি সবাই দাঁড়িয়েছিলেন। আমি টেলিভিশনের সামনে গিয়েছিলাম, ইভেন মানে নেইমারকে অনেক মানে কাছ থেকে দেখছিলাম, যে দীর্ঘ 2 বছর 8 মাস মেবি, রাইট, এ ধরনের কিছু একটা, যে উনি ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলতে এসেছেন। তো এটা আসলে অনেক আমাদের জন্য একটা বিশাল মানে কি বলবো, মানে অনেক বড় একটা ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা নেইমার ছাড়াও আমাদের অনেক প্লেয়ার আছে, আচ্ছা, যেমন আর্জেন্টিনার মেসি ছাড়া কোনো প্লেয়ার নেই। নেইমারের হাত ধরে কোনো বিশ্বকাপ আসে না, আমাদের মেসির হাত ধরে বিশ্বকাপ আসছে। তর্কযুদ্ধ তো চলতেই থাকবে, কিন্তু তার মাঝখানে আমাকে ঢুকতে হবে হোস্ট হিসেবে, যাতে আমি একটুখানি যুদ্ধটা ভাঙতে পারি এবং সেখানে খেলার প্রসঙ্গে আবারও ফিরে আসতে পারি। আমরা আসলে খেলার মাঠে না থেকেও খেলার মাঠে আছি, কিন্তু তো সেই Always, জায়গাটায় যেন always. আমরা ফিরতে পারি। শেষ 10 মিনিটের প্রসঙ্গে আপনার কাছ থেকে জানতে চাইবো, যে নেইমারকে আমরা দেখলাম শেষ পর্যন্ত, মানে যেটা আমাদের দেখার ইচ্ছা ছিল যে হ্যাঁ নেইমার আসবে, কখন আসবে, লাস্টের মিনিটে নেইমারকে আমরা দেখেছি। আপনার কাছে কি মনে হয়, সেই 10 মিনিটেও কি নেইমার প্রমাণ করতে পেরেছে যে হ্যাঁ হি ইজ আ নেইমার এন্ড হি ইজ দ্য ওয়ান? মাঠে প্রমাণ করতে পারে না, কিন্তু টিভির দর্শকের সামনে প্রমাণ করতে পেরেছে। কারণ সত্যি কথা বলতে কালকে তো নেইমার আসলে উল্লেখযোগ্য কোনো মুভমেন্ট খুব একটা ছিল না, কারণ ছিল। যেহেতু সে বাট একটা সে অ্যাসিস্ট করেছে, না, এটা সে আমি গোল ওনার অ্যাসিস্ট সাথে করেছে। একমত। এটা আমি ওনার সাথে তাকে ধর একটু টাইম লাগবে তার পারফরমেন্সের জন্য, Right. এবং সে এসছে মাঠে, এটা আমারও ভালো লেগেছে যে না আসলে ওদের তো একটাই ছিল যে আমাদের নেইমার নাই, নেইমার ছাড়া গোল হচ্ছে সবাই। তো যাই হোক, নেইমার নামছে, দেখবো আসলে নেইমারের গোল। হ্যাঁ, আমরা চাচ্ছিলাম নেইমারের একটা গোল, আমরা আর্জেন্টিনা Exactly. যারা বা সবাই যারা আমরা নেইমারের গোল দেখতে চেয়েছিলাম, যে তাহলে একটা হয়তো ওদের একটা যোগ হবে যে না নেইমারও গোল করে। না, কিন্তু অনেকেই কিন্তু যারা মানে বিশ্লেষণ করছেন খেলাটা, তারা কিন্তু একটা কথা বলছেন যে কোচ আঞ্চালিতর কথা বলছেন যে তিনি কিন্তু তার একটু একটা জায়গায় কষ্ট হচ্ছে যে তিনি কিন্তু এই বিশ্বকাপের মধ্যেও দলকে গোছাচ্ছেন। সো ইটস টাফ, কারণ হচ্ছে অলরেডি রেডি হওয়া দল খেলতে আসা, আর মানে বারবার করে কোচ চেঞ্জ হওয়া, ম্যানেজার চেঞ্জ হওয়া, এবং তারপর আসলে দলটাকে গুটিয়ে নেওয়া। সো ইটস রিয়েলি ভেরি টাফ, যে মানে ওয়ার্ল্ড কাপের মাঝখানে থেকে আসলে গুছিয়ে আবার খেলাটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, যেটা আসলে তারপর আমি বলবো যে কোচ তার জায়গায় তিনি যে আসলে সবসময় সাকসেসফুল, সেটা তিনি বারবার প্রমাণ করেছেন। যাই হোক, স্কটিশদের থেকে বেরিয়ে এসে, ব্রাজিল থেকে বেরিয়ে এসে একটুখানি পরের ম্যাচগুলো নিয়ে কথা বলছিলাম, এর মধ্যে মরক্কো হাইতির প্রসঙ্গ এসেছে, একটুখানি চেকিয়া এবং মেক্সিকোর প্রসঙ্গে আসতে চাই। চেক রিপাবলিকের থেকে মেক্সিকোর সঙ্গে যদি তুলনা করি, তাহলে মেক্সিকো অনেক ভালো দল, এবং মেক্সিকো অনেক ভালো খেলেছেন, নো ডাউট। এই ক্ষেত্রে, এই খেলাটার ক্ষেত্রে আপনি আসলে কাকে কতটুকু মানে কন্ট্রিবিউটর হিসেবে মূল্যায়ন দুটো করবেন? দলেরই কিন্তু খেলা ভালো ছিল, দুটো দলেরই খেলা ভালো ছিল, তুলনামূলক মেক্সিকো একটু ভালো ছিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু দুটা দলই কিন্তু খুব স্ট্রং দল, এরা হয়তো বিশ্বকাপ নেয় নাই, যথেষ্ট ভালো খেলে। তো সেটাই বলছি যে এইবারে বিশ্বকাপটা দেখে না আনন্দ লাগছে, মানে প্রত্যেকটা ম্যাচে না একটা শ্বাসরুদ্ধকর ব্যাপার তৈরি হয়ে যায় কিন্তু। এবং সবচেয়ে বড় কথা যে 7 মিনিট কেন, আর 6টা আর 2টা মিনিট যদি দেওয়া যেত, মানে প্রত্যেকটা টিমের ক্ষেত্রেই। কিন্তু এবার বিশ্বকাপটা কেন যেন ভালো লাগছে না। আমি ওই কথাটাই বলতে চাই যে তারকা নির্ভর যে দলগুলো, তারা ভালো খেলবে, এটা একটা এক্সপেকটেশন আমাদের অলরেডি মাথার মধ্যে থাকে, কিন্তু পাশাপাশি আমরা যে দলগুলোকে মানে তুলনামূলকভাবে কম শক্তিশালী দল বলছি, তারা যে পারফরমেন্স গুলো দেখাচ্ছে, যেমন আমি পারফরমেন্স হিসেবে যদি আমি আইভরি কোস্টের কথা বলি, দুর্দান্ত খেলছে, তারা খুব ভালো খেলছে। ইনফ্যাক্ট আমরা মরক্কো হাইতির প্রসঙ্গ তুললাম, হাইতিও কিন্তু খারাপ খেলেনি, যথেষ্ট ভালো খেলেছে, ভালো খেলেই তারা হেরেছে।
সো এটাই আসলে আমরা দেখতে চাই যে ভালো খেলে তারপরে হারুক, এবং আমি personally লড়াই করে হারুক, সেটাই মানে একদম যেন বিষয়টা 80-20 না হয়ে যায়, ওই বিষয়টা যেন যেটা গতকালে ম্যাচ হয়েছিল 50-50 বা মানে কি, 60-40 হ্যাঁ 80-20 ম্যাচ হয়েছিল। তো তাহলে ওই অস্ট্রিয়াটা কি ছিল? অবশ্যই 60-40 ছিল। ও, আচ্ছা, আচ্ছা। মানে আর্জেন্টিনার যত মানে যাদের সাথে আর্জেন্টিনা আমরা খেলা যেমন করে জর্ডানের সাথে আমরা সব খেলবো, হচ্ছে ভালো। আমরা জর্ডানের সাথে আর খেলবো 70-30 ব্রাজিলের খেলবো। সবগুলোই খারাপ। ব্রাজিলের প্রথম খেলা ছিল মরক্কোর সাথে, ওকে, হ্যাঁ ফাইন। সেকেন্ড খেলা ছিল হাইতির সাথে, থার্ড হচ্ছে স্কটল্যান্ড, হ্যাঁ। ওকে। সবচেয়ে যেমন আমরা জর্ডানের সাথে এনিওয়ে 70-30 দেখে আমরা নকআউট পর্বে আর্জেন্টিনা ব্রাজিল দুটোকে দেখতে পাচ্ছি, না, এবং হ্যাঁ, দুজনকে আমরা- দেখতে তবে পাচ্ছি, আমরা চাই এবং আমরা সেখানে ফাইনালে আমরা আমাদের সাথে যোগাযোগ করব। না, হাঁটুতে সত্যি আসলে কথা কিরকম বলতে পারফরমেন্স করে ফাইনালে দলগুলো আমি সেগুলো চাই, দেখবো। আমি বাংলাদেশের মানে আমাদের যারা বাংলাদেশের শ্রোতা বৃন্দ আছে তাদের জন্য চাই যে আর্জেন্টিনা এবং ব্রাজিল আসুক, কিন্তু আসলে শেষ ফাটাফাটি হয়ে যাবে, একটা কিছু হয়ে যাবে। ব্রাজিল প্রসঙ্গ থেকে ফিরে এসে বারবার আমাকে অন্যান্য খেলায় চলে যেতে হচ্ছে। আমার কাছে একটা লিস্ট আছে, অনেকগুলো খেলা রয়েছে সামনে, সেগুলো নিয়ে আসলে কথা বলতে চাই না, জাস্ট শুধু শেষের দিকে আছে একটুখানি হিন্ট দিতে চাই যে জাপানের সঙ্গে সুইডেনের খেলা আছে সামনে, আইভরি কোস্টের সঙ্গে কুরাসার খেলা আছে, ইকুয়েডর জার্মানির খেলা রয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কর খেলা রয়েছে, নেদারল্যান্ডস তো খুবই ভালো দল, টিউনিশিয়ার সঙ্গে খেলা আছে, সম্ভাব্য দল, ডাচদের খেলার একটা স্টাইল আছে আলাদা যেটা অনেক ভালো। কিন্তু যেহেতু আমরা এখনো পর্যন্ত চেক এবং মেক্সিকোর খেলাটা নিয়ে কথা বলছিলাম, ওই লাইনটা দিয়ে একটুখানি শেষ করতে চাই যে 17 বছর বয়স্ক কনিষ্ঠতম খেলোয়াড় হিলবার্তো মোরা, যে কিনা এত ভালো খেলে সকলের সামনে এসেছে, নজরে এসেছে, এমনকি মেক্সিকোর কোচও তার অনেক অনেক প্রশংসা করেছেন। এই খেলোয়াড়টা সম্পর্কে আপনার কি বলা লাগছে? মানে এখন আসলে মানে নতুন ফুটবল তো আসলে ইয়াং গেম, মানে ওল্ডদের গেম না, তো সবসময় এখানে শক্তির একটা খেলা থাকে, তো সেই জায়গায় মানে ছেলেটার নাম খেলার যে নান্দনিকতা ছিল, যে সৌন্দর্য ছিল, এবং যে ওর কৌশলগত দিকটা, মানে সেটাই বলছি যে ও যে আসলে ফুটবলে শক্তি সম্পন্ন খেলার হইলেও কৌশলী, যেমন যেটা মেসি বা রোনালদো বা নেইমার, এরা কৌশলী খেলোয়াড় শক্তির পাশাপাশি। তো ফুটবলে আসলে শক্তির সাথে সাথে কৌশলী যত হবে তত ভালো। তবে খুবই ভালো লেগেছে তার খেলা। আচ্ছা, অনুষ্ঠানের একেবারে শেষ দিকটাই আছি, আর আমরা মারামারি করবো না ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে। ব্রাজিলকে আমরা ভালোবাসি, আর্জেন্টিনাকে আমরা ভালোবাসি, আমরা বাংলাদেশের ভীষণ ডাইহার্ট ফ্যান দুইটা দলেরই। তাছাড়া আসলে আমি অনেক জার্মান ফ্যান পেয়েছি, আমি অনেক ডাচ ফ্যান না, পেয়েছি, আমি একটু বলতে ইংল্যান্ডের চাই, অনেক fan পেয়েছি। অনেকে আমাকে কিন্তু খারাপ ভাবে যে আমি একদম ব্রাজিলিয়ান। নো, আমি কিন্তু সেটা না, আমি কিন্তু মেসিকে প্রচুর ভালোবাসি। আমরা তো নেইমারকে পছন্দ করি। মেসি আসলে সর্বকালের সেরা আমি রোনাল্ডোর ভক্ত। ফুটবলার। আমি ভীষণ এটা আমি কাকার অস্বীকার ভক্ত। করার কিছুই জোর নাই। জানি না So, হোস্ট হিসেবে এইভাবে আমি- আলাদা করে বলা ঠিক আমি হচ্ছে চাই কিনা। যে যদি ব্রাজিল হেরেও যায়, অ্যাটলিস্ট আর্জেন্টিনা থাকুক। এনিওয়ে, মনের কাছ থেকে আমরা এবার একটা খেলার গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিব। তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বাই বলে আসি। দেশ রূপান্তর প্রেজেন্ট স্ট্রাইকার স্পন্সর্ড বাই ফিনিক্স ফাইন্যান্স। এতক্ষণ হোস্ট করছিলাম আমি তাসনিফা মুনা, আজকে রাফাত এবং মন দুজন সঙ্গীত শিল্পী ছিলেন আমাদের গেস্ট। এবং আমরা আসলে খেলার মাঠের বাইরে এখানে একটা যে খেলার মাঠ তৈরি করেছি স্টুডিওতে, সেখানেই কিন্তু দুজন সিঙ্গার আর্জেন্টিনা ফ্যান এবং ব্রাজিলের ফ্যানের হাড্ডাহাড্ডি লড়াই দেখছিলাম, তর্কযুদ্ধ দেখছিলাম, দেখতে ভালো লাগছিল। আর এই ধরনের ভালো লাগা নিয়ে বারবার বিভিন্ন এপিসোডে বারবারই বিভিন্ন ধরনের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর আপডেটেড খবরাখবর নিয়ে দেখা হবে আমার সঙ্গে। আপনাদের সবাই খুব ভালো থাকবেন, এবং কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মন্তব্য লিখতে ভুলবেন না। কি কি খেলা, মানে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে আপনাদের আর কি কি জানার আছে, নতুন যে খেলাগুলোর সামনে আসছে সেগুলো নিয়ে আপনারা কি কি জানতে চান, বা কোন দল ভালো খেলছে। ইনফ্যাক্ট আমরা আজকের আলোচনায় যে স্কটিশ ব্রাজিল ফুটবল নিয়ে কথা বলছিলাম, সেটা নিয়ে আপনাদের আর কোনো মন্তব্য আছে কিনা মন্তব্যের ঘরে লিখতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে আবারও, চলুন গান শুনি। যে গানটি করছি এটা হচ্ছে আমার ব্রাজিল টিমকে নিয়ে। গানটি লিখেছেন হচ্ছে প্রসেনজিৎ মন্ডল এবং গানটির মিউজিক করেছেন আলামিন খান। ব্রাজিলে ব্রাজিল হবে মাস্তি হবে চিল, ব্রাজিলে ব্রাজিল জিতবে এবার বলছে দিল, ব্রাজিলে ব্রাজিল হবে মাস্তি হবে চিল, ব্রাজিলে ব্রাজিল জিতবে এবার বলছে দিল।